জীবনটা এভাবেই থাকতে চাই। আপনি ডিসিশন নিয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা তিনি বিয়ে করবেন কি না করবেন এ বিষয়ে পরে আসি। তার আগে আসি যে 5 আগস্টের আগ পর্যন্ত রুমিন ফারহানার কার্যক্রম বা তার অবস্থান এত সুন্দর ছিল যে কারণে তার কণ্ঠস্বর স্বৈরাচার শেখ হাসিনার গদি পর্যন্ত নাড়াই দিছিল। সংসদ ভবন থেকে শুরু করে মিডিয়ার টক শোরুম সব জায়গায় ছিল তার অন্যরকম আধিপত্য এবং সবসময় তার ছিল উচ্চ কণ্ঠস্বর, যে কণ্ঠে বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং আবেগ এবং মনের কথা তুলে ধরছিল তিনি মিডিয়ার সামনে, এবং যার মাধ্যমে তিনি বাংলাদেশে এতই পরিচিতি পায় যে কারণে বাংলার মানুষের কাছে তিনি এতই গ্রহণযোগ্যতা পায় যে বাংলার মানুষটাকে বাংলার বাঘিনী পর্যন্ত উপহার দিত। এবং বলা হতো রুমিন ফারহানার মতো এমন উচ্চ শিক্ষিত এবং ইন্টেলিজেন্ট এবং এমন সাহসী নেত্রী যদি কোনো রাজনৈতিক দলে বা দেশের রাজনীতির সামনে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং এসব নেত্রীর ছোঁয়াতে দেশ আরও উন্নত হবে, এবং এমন রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিতে থাকলে বাংলাদেশের রাজনীতি আরও এক ধাপ এগিয়ে যাবে। কিন্তু 5 আগস্টের পর থেকে প্রেক্ষাপট পুরাই ভিন্ন। রুমিন ফারহানা প্রত্যেকটা টক শোতে দেখা যায় যে তিনি নির্বাচন প্রসঙ্গ এবং বিএনপির ব্যক্তিগত এজেন্ডা নিয়েই তিনি কথা বলে যাচ্ছেন এবং জন আকাঙ্ক্ষার বিপরীতেই তিনি কথা বলছেন ম্যাক্সিমাম সময়, যে কারণে জনগণ তার থেকে কিছুটা হলেও মুখ ফিরিয়ে নিয়েছে। তবে বর্তমান তার নিয়ে সব থেকে বেশি সমালোচনা হচ্ছে যে বিষয়টা নিয়ে কিছুদিন আগে ভারতীয় এক মিডিয়ায় তিনি সাক্ষাৎকার দেন এবং আলোচনার বিষয় ছিল কেন ইউনূস নির্বাচন দিতে চায় না, ফাঁস করলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। একদিকে বিএনপি সর্বোচ্চ নেতা তারেক রহমান তিনি বলছেন দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। কিন্তু অন্যদিকে রুমিন ফারহানাকে দেখা যাচ্ছে যে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের সমালোচনা করতে বা বাংলাদেশের বর্তমান সরকারের সমালোচনা করতে, যেখানে বলা হচ্ছে ভারতীয় আধিপত্যের কারণে বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে সাহায্য করছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত, এবং যে গতি মিডিয়া 5 আগস্টের পর থেকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকম প্রোপাগান্ডা সহ এমন কিছু নাই যে বাংলাদেশকে উৎখাত করার জন্য বর্তমান সরকারকে যা করি নাই, এবং বাংলাদেশের ভিতরে এক বিশৃঙ্খলার চেষ্টা করার জন্য এবং আমলিগকে বাংলাদেশে ফিরাই আনার জন্য। কিন্তু এরপরেও কেন রুমিন ফারহানার মতো একজন দায়িত্বশীল এবং বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বড় রাজনৈতিক দলের নেত্রী এমন একটা ভুল করলেন? তাহলে কি আমরা ধরে নেব সোশ্যাল মিডিয়ায় যে গুঞ্জন যে বিএনপির কিছু নেতাকর্মী রয়ের খপ্পরে পা দিয়েছে বিএনপির নেত্রী রুমিন ফারহানা তার অন্যতম? যেখানে ভারতে এইসব মিডিয়া বাংলাদেশের নিয়ে প্রোপাগান্ডা সহ বাংলাদেশের ইমেজ নষ্ট করা সহ বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়েও মাঝে সাঝে তারা বিভিন্ন রকম ফেক নিউজ করে থাকে, এবং জনমতে এক আন্দোলনও উঠছিল মাঝে যে বাংলাদেশের ভিতরে ভারতীয় সকল মিডিয়া নিষিদ্ধ করার, এবং সবাইকে আহ্বান জানানো হচ্ছিল যে ভারতীয় মিডিয়া না দেখতে এবং ভারতীয় মিডিয়া যেন বাংলাদেশের সম্প্রচার না করা হয় এবং চিরতরে বাংলাদেশটিকে বন্ধ করে দেওয়া হয়, এমনও আলোচনা সামনে উঠে এসেছিল। এমন তর্ক বিতর্কের পরেও কেন তিনি ভারতীয় মিডিয়ার সাক্ষাৎকার দিলেন এবং একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে, এবং ভারতের মতো একটা রাষ্ট্রের বর্তমান সরকার নিয়ে অনেক প্রশ্ন থাকতেই পারে বা বর্তমান সরকারকে অনেক সমালোচনা করা থাকতেই পারে, কিন্তু তাই বলে বাংলাদেশে অসংখ্য মিডিয়া আছে, সেখানে হয়তো রুমিন ফারহানা পারত যে বর্তমান সরকারকে নিয়ে সমালোচনা করতে। কিন্তু যেখানে ভারতীয় মিডিয়া যে মিডিয়া কিনা সরাসরি আমাদের দেশের বিপক্ষে দাঁড়িয়েছে, যে গতি মিডিয়াগুলো তার মধ্যে অন্যতম এই চ্যানেলটি, এবং এই চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিলেন এবং বাংলাদেশের ভিতরে একটা কন্ট্রোভার্সিয়াল, যেরকম বলা যায় এক কথায় আগুনে ঘি ঢালার মতো একটা কাজ করেছে রুমিন ফারহানা। তো রুমিন ফারহানার এমন কর্মকাণ্ড সাধারণ মানুষের চোখ এড়ায়নি এবং যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে তীব্র সমালোচনা। তবে রুমিন ফারহানার এমন কর্মকাণ্ড নিয়ে আপনি কি মনে করেন? আর রুমিন ফারহানার বিয়ে তিনি তো ইতিমধ্যে বলেই দিচ্ছেন যে তিনি আর বিয়ে করবেন না, বিশ্বাস না হলে প্রমাণ নিন। বাকি জীবনটা এভাবেই থাকতে চাই। আপনি ডিসিশন নিয়ে ফেলেছেন? আমি ডিসিশন নিয়েই ফেলেছি এবং আই এম ভেরি হ্যাপি। আপনি যখন এই বক্তব্যটা দেন যে তেমন কেউ আমাকে ইমপ্রেস করতে পারেনি, এটা বলার পর